না না, এই সমস্ত কেউ দেয়নি, এটা বিড়ি বুড়ি খেয়ে ফেলে আর প্লাস্টিক ধরে যায়, কে দেবে? আগের দিনও তা হলো ফেলবেই বা কেন? সেখানে কত কারেন্টের ও মাসি জিনিস হয়ে গেছে দেখা, এবার যাও। পরিচ্ছন্ন পরিবেশ, সুস্থ জীবনের আবেশ। নমস্কার, সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে। আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো, পরিবেশ বাঁচাও। আমরা এমন এক বিশেষ ব্যক্তির সামনে আজকে উপস্থিত হয়েছি আমাদের এপি অকপট নিউজে, যিনি দীর্ঘদিন পরিবেশ নিয়ে আন্দোলন করছেন, বিজ্ঞান মনস্ক সমাজ গঠনের জন্য লড়াই সংগ্রাম করছেন। শুধু তাই নয়, যেখানে উনি থাকেন তার গণ্ডির বাইরে গিয়েও বহু ক্ষেত্রে উনি পরিবেশ সংক্রান্ত মানুষকে সচেতন করবার জন্য, সেই সাথে সমাজের অন্যান্য ক্ষেত্রেও, সামাজিক ক্ষেত্রেও যে সমাজকর্মীর যে ক্রিয়াকলাপ তা অবদান রেখেছেন, তার মুখোমুখি আজকে আমরা কিছু কথা বলে নেব। পুরোটাই আপনাদের সামনে তুলে ধরবো, তার সাথে কি আলোচনা হলো এবং কি আমরা শেখাতে পারবো সমাজকে, সেটাই আমাদের মূল কাজ। আমরা অ্যাওয়ারনেস নিউজ করতে ব্যস্ত থাকি। আমরা চাই সমাজ সচেতন হোক, সুস্থ জীবন গড়ুক, বিজ্ঞান ভিত্তিক মানুষ চলুক। দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে। নমস্কার, সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে। ভট্টাচার্য মহাশয়, আপনাকে আমাদের এপি অকপট নিউজে স্বাগত। আপনি পরিবেশ নিয়ে আন্দোলন করেন, পরিবেশ কর্মী হিসাবে নিজেকে সব জায়গায় নিয়োজিত করেন। আমরা যেখানে অবস্থান করছি, নদিয়া জেলার শতাব্দী প্রাচীন জনপদ চাকদহ। এই চাকদহে পরিবেশ নিয়ে আপনাকে বহু আন্দোলন করতে হয়েছে। যেমন আপনি বুড়িগঙ্গা সংস্কারের ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করেছিলেন, সর্বজন বিদিত। চাকদহে কিছুদিন আগে বিগত সাম্প্রতিক ঘটে যাওয়া কিছু নাটকীয় ঘটনা, চাকদার বজ্র বা ময়লা আবর্জনা নিয়ে কেন্দ্র করে একটা সারা গোটা রাজ্যের মধ্যে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। যে দলের সরকার পরিচালিত পৌরবোর্ড, সেই দলের সরকারই তাকে শোকজ করলো, আবার সেই পৌরবোর্ড ভেঙেও দিল। আবার এই নিয়ে আপনার যে দীর্ঘ অভিজ্ঞতা, এবং চাকদাহের আমাদের অনেকের থেকে আপনার কাছে বেশি আপনার জানা যে চাকদাহের পরিবেশের ক্ষেত্রে কোথায় কি পরিস্থিতি তৈরি হয়েছে। যেমন আপনি বুড়িগঙ্গা সংস্কার থেকে আরম্ভ করে চাকদাহের আবর্জনা নিয়েও আপনি মুভমেন্ট করেছেন, এই বিষয়ে কি বলবেন? আচ্ছা, প্রথমে একটা কথা বলি। ফার্স্টে দেখুন, আমি এইটা না 1994 সালের আগে থেকে এই আন্দোলন করি। তার কারণ হচ্ছে যে আমরা প্রথমে দেখলাম, আমরা সাপের বিষ দিয়ে প্রথম আন্দোলন করেছি। সেই সময় চাকদা হাসপাতালে অ্যান্টিভেনাম থাকতো না, এবং সেই সময় দেবাহুতি চট্টোপাধ্যায় চাকদার ভিডিও ছিল। উনি আমাকে বলেছিলেন যে বিরক্তবাবু, ডায়রিয়া তো প্রচুর লোক মারা যায়, সাপে কামড়ে কজন মারা যায়। তা আমরা প্রমাণ করে দিয়েছিলাম সেই সময় প্রায় 150 থেকে 200 লোক শুধু সাপে কামড়ে মারা যেত। এবং সেই সময় আমাদের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন পার্থদে চাকদা হাসপাতালে আসেন। আসার পর আমরা পার্থদের সাথে কথা বলতে যাই। পার্থদে প্রথমে আমার সাথে কথা বলবেন না, বলেন না আপনার সাথে কথা বলবো না। তারপরে 3 মিনিট সময় যাও, আমি 3 মিনিট সময়ের মধ্যে ওর সাথে কথা বলি। তা উনি শুনে অবাক, দেবহুতিকে জিজ্ঞেস করেন, এবং সে সুভাষিস দা ছিল হচ্ছে বিএমএইচ। তা বলার পর জিজ্ঞেস করে, করার পর বলে হ্যাঁ ঠিকই, অ্যান্টিভেনাম নেই, অ্যান্টিভেনামের অভাবের জন্য অনেক লোককে এখানে রেফার করতে করতে মারা যাচ্ছে। তাই যাই হোক, মানে বিষ নিয়ে কাজটা, আমি এটা বলার পিছনে একটাই কারণ যে বিষ নিয়ে কাজই আমাদের, মানে চাকদার যত বিষ, সেই বিষকে একটা জায়গায় আটকানোর ব্যবস্থা, একদম এইটা হচ্ছে আমাদের কাজ। তারপরে যাই হোক, আলটিমেট পার্থ দে সেই সময় লিখে দেন, এবং আমি প্রথম যে চাকদা হাসপাতালে ওই অ্যান্টিভেনামটা নিয়ে আসি, এবং কৃষ্ণনগর অফিস থেকে ইন্ডিয়ানে দেখবেন আমার কাছে আছে, কাগজপত্র দেখানো যাবে, কোনো অসুবিধা নেই। সেকেন্ড হচ্ছে, তারপরে আসে হচ্ছে আর্সেনিক। ডক্টর প্রদোষ রায়, উনি বাইরে ছিলেন, প্রদোষ রায় বিজ্ঞানী। প্রদোষদার সাথে আমাদের বন্ধুত্ব হয়, উনি আমেরিকায় থাকতেন। উনি আসার পর প্রথম, আমি জানি না যে এইসব বিজ্ঞানীদের কথা কেন চর্চা হয় না, সেটা হচ্ছে প্রদোষ রায় প্রথম যিনি মাইক্রোবায়োলজিক্যাল আর্সেনিক নির্ণয় প্রথম প্রদোষ রায় করেন। একদম একদম। এবং তখন আর্সেনিক খায় না, মাথায় দেয়, কেউ জানতো না। তা আমি প্রদোষদাকে জিজ্ঞেস করি, বলে হ্যাঁ আর্সেনিক তো কিউবাতে আর্সেনিক ছিল, হ্যাঁ আরও পৃথিবীর বিভিন্ন দেশে আর্সেনিক ছিল, শুধু আর্সেনিক একটা প্রবলেম এখানে, শুধু আর্সেনিক নিয়ে কিন্তু করতে হবে। তা আমরা নতুন পাড়ার জল হল্যান্ড থেকে টেস্ট হয়ে আসি, এবং আমরা প্রদোষদাই সেটা টেস্ট করে দেন। এবং এখানে চাকদায় যে আর্সেনিকের পরিমাণ ছিল, মানে সে সময় আপনাদের সাথে আমরাও ছিলাম, হ্যাঁ মাত্রাটা অনেক কম, মানে মানে ইয়ের মাত্রা, মানে আর্সেনিকের মাত্রা, হ্যাঁ নতুন আর্সেনিকের মাত্রা হচ্ছে 20 গুণ বেশি ছিল। মানে পানীয় জলের যে মাত্রা থাকে 0.5, তার থেকে অনেক অনেক বেশি মাত্রায় আর্সেনিক ছিল। তারপরে যাই হোক, এটা নিয়ে একটা বিশাল মাপের হইচই হয়, বিশাল মাপের মুভমেন্টও হয়,
এবং আপনি জানবেন, জেনে রাখুন, আপনি দেখতেও পারেন এখনো, সেটা হচ্ছে সেই থেকে আমি চাকদা পৌরসভার জল খাই না, এবং এখন পর্যন্ত চাকদা পৌরসভার জলে কিন্তু আর্সেনিক আছে। সেই জন্য আমার বাড়িতে কোনো কানেকশন নেই। ওরা বলছে যে এখন গঙ্গার জল পরিশোধিত করে একটা দেবে, কিন্তু সেটা নিয়েও আবার ডাউট আছে। এই কারণেই আমি বলছি এটাও কিন্তু একটা ভুল থিওরিতে চলছে এখন পর্যন্ত। আজকে হয়তো কথাটা না, সেটা তো গঙ্গার প্রবাহমান জল থেকে নয়, গঙ্গার মাটির তলা থেকে জলটা তোলা হচ্ছে। গঙ্গার মাটির তলা থেকে জল তুললে পরেও সেখানকার জলটা আর্সেনিক ফ্রি হয়। তার কারণ হচ্ছে সেখানে ওয়াটার কন্টেন্ট বেশি থাকে। আচ্ছা আচ্ছা। সে কারণে গঙ্গার জল, এটা সমস্ত জায়গায় সারা পৃথিবীতেই সারফেস ওয়াটার একটা ব্যাপার, অল্প একটু ডিক করে, ওরা বেশি ডিক করে না। এক সেকেন্ড থেকে হচ্ছে যে আজকে গঙ্গার জল তো কমতে থাকছে, কমে যাচ্ছে পৃথিবীতে। সুতরাং এই মাটির তলার জলও তো কমতে এইসব প্ল্যানগুলো পরবর্তীকালে এই প্ল্যানটি হয়ে থাকবে কিনা সেটা নিয়েও আমার ডাউট আছে। এক কেননা চাকদাতেই 4-5টা প্ল্যান বসে গেছে, বনগা, রানাঘাট গ্রামাঞ্চল, চাকদা গ্রামাঞ্চল, আবার চাকদা পৌরসভা। এক আর সেকেন্ড থেকে হচ্ছে যে এদের যে পুরো প্ল্যানিংটা আমি দীপক চক্রবর্তী আমলে পুরো প্ল্যানিংটা এদের হাতে দিয়েছিলাম। আমি আর্সেনিক প্ল্যানিংটা পুরো আমার কাছে যা ডকুমেন্টেশন ছিল আমি RTI করে পুরো আর্সেনিকের ডকুমেন্ট তুলি এবং সেটা আমি দিই। শুনুন, আমি চাকদায় বসবাসের একজন সচেতন নাগরিক। শুধু আমি চাকদাটা ভালো থাকবে, আমার বন্ধুবান্ধবরা আসবে, চাকদাটাকে একটা সুন্দর শহর দেখবে, সেটা অনেক ভালো লাগবে। কিন্তু সেইটাই আমি চেয়েছি, কিন্তু আর কোনো আমার কিছু চাওয়া নেই। এক সেক্ষেত্রে থেকে হচ্ছে আমি ইলেকশনও দাঁড়াবো না, টাকাও চাই না, পরিষ্কার কথা। সেক্ষেত্রে আমি চেয়েছি যে চাকদাটা পরিচ্ছন্ন থাকুক, সেইভাবেই কিন্তু আমাদের মুভমেন্টটা শুরু হয়েছে। এক সেকেন্ড থেকে হচ্ছে যে আবর্জনা নিয়ে আমি সেদিনকে একটা স্টেটমেন্ট দেওয়াতে অনেকের রাগ হয়েছে আমার প্রতি। কিন্তু আবর্জনাটা যখন আমার বন্ধুরা গাড়ি করে এই বুড়িগঙ্গা, কয়েকদিন আগে বুড়িগঙ্গাটা একটা সার্ভে হলো বম্বেতে, বলে রাখি আপনাদের, একটা গুড নিউজ এটা। সেটা হচ্ছে যে ইন্দোনেশিয়াতে যে স্মল রিভার কনফারেন্স হচ্ছে, তাতে বুড়িগঙ্গা দেখানো হবে। বাহ। আচ্ছা, সেকেন্ড হচ্ছে এই দেখুন, ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটি এটাকে নিয়ে গবেষণা করছে, বুড়িগঙ্গা নিয়ে পুরো, এর মধ্যে পুরো তথ্য রয়েছে আর কি, পুরো তথ্য পুরো এর মধ্যে আপনি পরে দেখে নেবেন, পুরো এর মধ্যে সমস্ত তথ্য আছে। এটা নিয়ে গবেষণা হচ্ছে। এক সেকেন্ড হচ্ছে যে বুড়িগঙ্গাটাকে অ্যানুয়াল মেনটেন্যান্সের জন্য, মানে বাগজোলা খাল কিংবা কলকাতায় যেসব খালগুলো আছে সেগুলো ইয়ারলি মেনটেন্যান্স দেয়, বার্ষিক একটা সংস্কার হয়। তা আমরা তার জন্য দাবি রেখেছি মন্ত্রীর কাছে, যে চিঠি দিয়েছি যে এটাকে অ্যানুয়াল মেনটেন্যান্সে আনা হোক এই বুড়িগঙ্গাকে। তা এগুলো করছি, তা সত্ত্বেও কিন্তু বুড়িগঙ্গা ভরাট করা হচ্ছে এবং বুড়িগঙ্গাকে বিভিন্নভাবে মেরে ফেলার একটা চক্রান্ত হচ্ছে। আমি জানি না চাকদার কোনো সুস্থ মানুষ সেটাকে মেনে নেবেন কিনা, কারণ চাকদার যারা সুস্থ লোকজন আছে, সেক্ষেত্রে কি গণ আন্দোলনের পথ নেবেন? যে 100% আমরা তো নেবো। আমরা শুধু ওয়েট করছি, আমরা দেখছি যে সোয়ারেজে 15 ml জল বুড়িগঙ্গাতে ফেলতে হবে, পরিশোধিত যে সুরাজ প্রকল্প হচ্ছে, তাতে 15 ml জল বুড়িগঙ্গায় ফেলতে হবে। বুড়িগঙ্গা এখন প্রাসঙ্গিক, সেখানে এই সোয়ারেজের যে যারা প্রজেক্ট করছে তারা যদি বুড়িগঙ্গাটাকে ভালো করে গঙ্গা পর্যন্ত সংস্কার না করে, তাহলে এই জলটা কিন্তু 1 নম্বর ঠাকুর করলেন বিভিন্ন বাড়িতে ঢুকে যাবে এবং চাকদাতেই ঢুকে যাবে। কেন 12 ml জল কোথায় ফেলবে ওরা? 12 ml জল তো ফেলতে হবে বুড়িগঙ্গাতে, 12 থেকে 15 ml জল। মানে তাদের তো এক্ষেত্রে যে গাছে বসে আছি সেই গাছের ডালই কাটা হয়ে যাচ্ছে। একদম সেরকমই ব্যাপার। মানে এগুলো হচ্ছে কি, এগুলো খানিকটা আমি জানি না যে যারা প্রকৃত জানে তাদেরকে সবসময় একটা মানে নেগলেক্ট করা হয় এবং তাদেরকে বিভিন্ন রকমভাবে অপমান করা হয়। আমি তো কত রকম অপমানিত হই সবসময়, আপনি জানবেন না, মানে প্রচুর সমস্ত ক্ষেত্রে অপমানিত হই আমি। কিন্তু তাতে আমি মনে করি না যে আমি যিনি বৈজ্ঞানিক সত্য অস্বীকার করেন তিনি যে মূর্খে প্রমাণিত হন তা অলরেডি প্রমাণিত হয়ে গেছে। যে যখন আর্সেনিকটা সিপিএমের আমলে আর্সেনিক সিপিএম মানেনি, কিন্তু আমি সিপিএমকে বারবার বলার চেষ্টা করেছি, যখনই চেষ্টা করেছি, আমি বলেছি যে দেখুন জলে আর্সেনিক, তাতে আপনারা কি করবে? আপনার পার্টির কিছু করেন, রাজনৈতিক কিছু ব্যাপার, পার্টির কিছু করেন নেই তো, জলে প্রাকৃতিক বিপর্যয়, হ্যাঁ জলে আর্সেনিক আছে, তাতে আপনাদের কিছু করেন নেই। তা কেউ বলেছে তখন নেতারা বলছে জলে আর্সেনিক থাকবো নাকি রসগোল্লা থাকবো, এই প্রশ্ন করেছে। তা আমার প্রশ্ন হচ্ছে সেগুলো ঠিক না। এইভাবেই এই বুড়িগঙ্গা নিয়েও কিন্তু এরকম অনেক রকম রাজনীতি চলছে এবং বিভিন্ন রকম হচ্ছে, সেটা আমার কাছে খুব খারাপ লাগে। আমি কিন্তু কোনো রাজনীতির জন্য বুড়িগঙ্গা সংস্কার করেছি কেন? বুড়িগঙ্গা সংস্কারের পিছনে আমাদের মুভমেন্ট ছিল যে বুড়িগঙ্গা সংস্কার হলে মৎস্যজীবীরা কেউ পরিযায়ী হবে না। একদম, তারা বাইরে গিয়ে গোয়াতে যাচ্ছে, তারা গুজরাটে যাচ্ছে, গিয়ে মাছ ধরতে যাচ্ছে, তাপ্তি নদীতে মাছ ধরতে যায়। সাধনপল্লীর প্রচুর মৎস্যজীবী, তারা অনেকে যায়নি এবার বর্ষাতে। তার কারণ হচ্ছে বর্ষাতে কেউ 1000 কেউ 1500 টাকার মাছ এখান থেকেই পেয়েছে তারা। তার মানে কি পরিবেশটা ঠিক রাখলে পরে যে অর্থনৈতিক ইনকামটাও বাড়ে, হ্যাঁ, এবং তাদেরকে পরিযায়ী হতে হয় না, জীবিকার সংস্থান হয়, সেটা কিন্তু বুঝতে হবে। আমি ওয়েটল্যান্ডগুলো বাঁচানোর পক্ষে এই কারণেই যে ওয়েটল্যান্ড বাঁচলে পরে ওই অন্ধ্রপ্রদেশে আমি বলি জার্নি মাছ
হ্যাঁ যেটা জার্নি করে আসে, এই মাছ আমাদের কিনতে হবে না। তাই তো। এখান থেকে ফ্রেশ ওয়াটারে ফ্রেশ মাছ পাবে, এবং সেই মাছকে আমরা বলি যে কোনো কেমিক্যাল ছাড়া যদি মাছটা করতে পারো তাহলে পরে সেই মাছ খেয়ে চাকদার লোক সুস্থ থাকবে, তার এবং যত সুস্থ থাকবে হাসপাতালে স্যালাইন খরচা কম হবে। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা কিন্তু অত্যন্ত চিন্তাভাবনা করে অত্যন্ত গভীরভাবে আমাদের মতামত দিই। যেমন একটা মতামত দিয়েছি, চাকদাতে প্রচুর টাকা খরচা হবে এই বাস স্ট্যান্ডে জল বার করার জন্য, কিংবা ওই যেখানেও চাকদা থেকে জল নিষ্কাশনের জন্য। আমি একটা রিকোয়েস্ট রেখেছিলাম, আমাদের বন্ধুবান্ধব হায়দ্রাবাদ ইউনিভার্সিটিতে আছে, আমরা ওদেরকে দিয়ে চাকদা একটা আরবান প্ল্যানারকে দিয়ে পুরো বিষয়টা প্ল্যান করিয়ে তারপরে যদি কাজটা হয় তাহলে কি হবে, মানে একটা মাস্টার প্ল্যান তৈরি হ্যাঁ পার্মানেন্ট সলিউশন হবে, একটা পার্মানেন্ট সলিউশন হবে। টাকা খরচা হবে, টাকা খরচা হওয়ার পর কি হবে, পার্মানেন্ট হবে সেটা। হ্যাঁ সেটা পার্মানেন্ট হবে, কিন্তু এখানে যে টাকা খরচা হবে সেটা পার্মানেন্ট হবে না। বাস স্ট্যান্ডে ট্রেন হবে, রাস্তা হবে, কিন্তু জলও জমবে। আজকে যদি আমার এই ভিডিওটা আপনি 2 বছর পর দেখান, 3 বছর পর দেখান, আমি যা বলছি সেটাই ঠিক কথা হবে। তার কারণ হচ্ছে যে প্ল্যানার, ভালো আরবান প্ল্যানারকে দিয়ে করতে হবে এটাকে। ওরা যেভাবে বলছে, আমি সব কটা প্ল্যানিং, 4টে প্ল্যানিং আছে এই রাস্তার উপরে, 4টে প্ল্যানিং আমি খুব ভালো করে দেখেছি। দেখার পর আমার মনে হয়েছে যে এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। ওখানেও সোয়ারেজ না করলে পরে, যদি ওই পুরো রাস্তাতে যদি সোয়ারেজ না করা হয় এবং জলটা ঠিকমতো করে হেরের খালে যদি না ফেলা হয়, তাহলে কিন্তু আবার বাস স্ট্যান্ডের যে জল সেটা জমবে, সে একই অবস্থা। হ্যাঁ প্রচুর টাকা খরচা হবে, কাজের কাজ কিছু হবে না। কাজের কাজ কিছু হবে না। সরকার বলবে আমরা তো টাকা খরচা করেছি, হলো না। আসলে বাস স্ট্যান্ডের ওই জায়গাটা ছিল, যেটা ছিল গোমতী নদী। গোমতী নদী এরকম চাকদার তো অনেক ছোট ছোট, আপনি তো জানেন, উধাও হয়ে গেছে। উধাও হয়ে গেছে। ওই গোমতী নদীটা যেহেতু হাইওয়ে হয়েছে, রেল লাইন হয়েছে, গঙ্গার সাথে সংযোগ ছিল, ইছাপুরের মধ্যে দিয়ে গেছিল। এবং এখন মরালি নদীর যে সোর্স, সেটা হেরের খাল থেকে মরালি নদীর সোর্স ছিল। হেরের খাল গঙ্গায় পড়তো, কিংবা বুড়িগঙ্গায় পড়তো, বুড়িগঙ্গা থেকে গঙ্গায় যেত। তখন তো বুড়িগঙ্গা ছিল না, বুড়িগঙ্গাটাই মেন গঙ্গা ছিল, ওল্ড চ্যানেল অফ গঙ্গা রিভার। হ্যাঁ, এগুলো আমি কাজ করতে গিয়ে পুরো পড়াশোনা করে আমি জানতে পেরেছি যে এটা একটা গভীর ব্যাপার। সেকেন্ড থেকে হচ্ছে যে চাকদহ মানে হচ্ছে জলাশয়ের শহর। আমার নিজের কাছে 248টা জলাশয়ের ছবি তোলা আছে, তার পাশে জীববৈচিত্র্য দেখলে আপনি অবাক হয়ে যাবেন। কিন্তু এখন তো অনেক জলাশয় আবার ভরাটো করে ইমারত করে দেওয়া হয়েছে। ইয়েস, আবার অনেক জলাশয়কে আপনি আমার চ্যানেলেই দেখিয়েছিলাম এর আগে, যে বিভিন্ন জায়গায় ময়লা ফেলে ফেলে তাকে বন্ধের প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। এটা তো মানে অত্যন্ত গ্রহিত কাজ। হ্যাঁ, এবং আমি বলছি আপনাকে, এটা একটা নন অ্যাভেলেবল সেকশনের কাজ। যারা করছেন তারাও জানেন না যে এটা একটা কতখানি অন্যায় গ্রহিত কাজ করছে। জলাশয়ে ময়লা ফেলা, জলাশয়ে 1 মুঠো মাটি ফেলা হচ্ছে, নন অ্যাভেলেবল সেকশন আছে, আপনি ভালো করে দেখে নেবেন। এই তো নাগরিক আইন নিয়ে বইমেলাতেই তো নবদত্ত বললেন এইসব কথা, যে জলাশয়কে রিস্কাভেশন করা যায়, জলাশয়কে বোঝানো যায় না। এবং 5 কাঠার নিচে আপনি জলাশয় বোঝাতে পারেন, কিন্তু 5 কাঠার উপর দিয়ে যে জলাশয়, তাকে আপনি কখনোই বোঝাতে পারবেন না। না, আপনার কাছে তো উদাহরণ আছেই। এই মুভমেন্টে আপনিও এক সময় ছিলেন, আমরাও আপনাদের সাথে কখনো কখনো থেকেছি। চাকদহ স্টেশনের 2 পাশে, সিংহেরহাটের পাশে, মানে আরো কতগুলো চাকদহ, নেতাজি পার্কে তো ওরা বিল্ডিংই হয়ে গেছিল সব, আরও অনেকগুলো পালপাড়াতে আছে। আর যে পুরো জলাশয় ভরাট করে এখন ইমারত হয়ে গেছে। এবং আপনারাও কখনো কখনো মুভমেন্ট করেন, আবার কখনো মনে হচ্ছে আপনারা বুঝি সমঝোতা করে নেন। কোনো সমঝোতার প্রশ্ন নেই। প্রশ্ন হচ্ছে ইনফরমেশন যদি থাকে তখন আমরা কমপ্লেন দিই। এলাকার লোককেও তো জাগ্রত হতে হবে। আমি তো আর নেতা নই, কিংবা আমি বিরাট কিছু মানুষ নই, আমি একজন খুবই সাধারণ মানুষ। না, সাধারণ মানুষ তো ভয় পায় প্রতিবাদ করতে গিয়ে, তারা ভয় পায় বলছি। তারা যদি এলাকা থেকে, দেখুন এইটুকু তো বলা যায় যে জলাভূমিটা ভরাট হচ্ছে, আমার ঠিক ভালো লাগছে না। এটা কিন্তু একটা জোরদার প্রতিবাদ, এটা একটা মহিলা সুলভ প্রতিবাদ। কিন্তু মহিলারা যদি জোর করে বলে না আমার এটা ভালো লাগছে না, দেখুন কতখানি সাংঘাতিক কথা হলো। আমার প্রশ্ন হচ্ছে যে এইভাবে প্রতিবাদ করতে হবে যে আমাদের পাড়ার জলাশয়টা ভরাট হচ্ছে, আমাদের কিন্তু ভালো লাগছে না একদম। আজকে দেখুন শুধু পুকুর নয়, নদী, নালা, খাল বিলও বন্ধ করে দিচ্ছে। চুন্নি নদীও তো দখল হয়ে যাচ্ছে, চুন্নি নদী দখল হচ্ছে। তার শুধু এটা মরালি এবং নেউলিয়া বিলটা আমি বলেছি বারবার করে, প্রশাসনকে জিজ্ঞেস করবে, প্রশাসনকে আমি বলেছি যে এইগুলোর কচুরিপাড়াগুলো তোলা হোক। কচুরিপাড়া যদি তুলে ফেলা হয়, মানুষ যখন জল দেখবে না, জলটা স্রোতমান হবে না, স্রোতমান না, মানুষ যখন জল দেখবে তখন তাদের মধ্যে ওটার প্রতি একটা ভালোবাসা জন্মাবে। এবং এই ভালোবাসা জন্মালে পরে কিন্তু আজকে সব ঠিকঠাক হবে। আজকে দেখুন মুখ্যমন্ত্রী 200 কোটি টাকা নদিয়া জেলার জন্য একটা প্রজেক্ট রেখেছে, যে ওই বিদ্যাধরীর জল নোনতা হয়ে যাচ্ছে, তার জন্য সেটাকে মিষ্টি জল প্রবাহিত। আমরা প্রপোজাল পাঠিয়েছি সেখানে। এবার রিভার রিসার্চ ইনস্টিটিউটে বিভাগকে জিজ্ঞেস করবেন, আমি বলেছি যে দেখুন 1080 বলে একটা ওখানে বিল আছে, 1080 একর জমি, ওটা বিল নয়, সেই জমিতে জল জমে থাকে। এই জলটা যদি কায়দা করে, ব্যবস্থাও আছে,
যদি যমুনাতে ফেলা যায় তাহলে যমুনার জল ইছামতিতে যাচ্ছে গোবরডাঙ্গা থেকে। যমুনাটাও বেঁচে উঠবে। না, যমুনাটা ইছামতিতে ফেলবে, ইছামতি আবার পুরনো অবস্থা চলে যাবে। বিদ্যাধরীর জলটাকে মিষ্টি করে ফেলবে, যেটা সেই ওই কৃষ্ণনগরের পদ্মা থেকে কিংবা অন্য জায়গা থেকে বিল আনার জন্য চেষ্টা করছেন, তার থেকে এটা অনেক সহজ হয়ে যাবে। তার থেকে এটা অনেক সহজ হবে। এবং এটা করলে পরে কিন্তু ওই যে উনি বলছেন যে বিদ্যাধরীর জলটা যাতে নোনতা কমে, এখান থেকে বৃষ্টি জলের সোর্সটা যখন প্রবাহিত থাকবে তখন কিন্তু এটা অনেক বড় 1080টা বিঘে জমি, সেখানে জমি উদ্ধার হয়ে যাবে, কৃষকরা চাষবাস করতে পারবে, প্রোডাক্টিভিটি বেড়ে যাবে এবং এখানেও কিন্তু পরিযায়ী হবেন। আপনি দেখবেন মানুষ তো এলাকায় কাজ করতে পারবে। হিংড়াড়া বল্লভপুর অঞ্চলের প্রচুর লোককে পিঠে কালো ব্যাগ নিয়ে চাকদা স্টেশনে দেখতে পাবেন। তারা সবাই কেউ মুম্বাই, কেউ রাজমিস্ত্রি কাজ করতে যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে এগুলো কেন হবে চাকদাতেই যদি আমরা সেটাকে সুন্দর করতে পারি। এবং এখানকার চাকদা যারা আধিকারিক আছে, এসডিও থেকে শুরু করে সবাই জানেন তো যে বিবর্তনবাবু চায় যে চাকদাটা একটা সুন্দর হবে, সবুজ হবে। গাছ কাটা নিয়ে আমার সাথে অনেক সময় অনেক রকম বিরোধ হয়েছে এবং আমরা বলেছি যে গাছের দেখুন, এদিকে বলা হচ্ছে গাছ লাগান প্রাণ বাঁচান, এদিকে আবার গাছ কেটে ভালো হচ্ছে। দেখুন চাকদা মিউনিসিপ্যালিটি এই ক্রেডিবিলিটিটা নেয়, সেটা এর আগের চেয়ারম্যানও জানতেন। দীপক চক্রবর্তী থাকাকালীন আমার একটা বন্ধু অস্ট্রেলিয়াতে থাকে, দেবাশিস সাহা, ও আর আমি দুজনে মিলে ক্রিমেটেরিয়ামের অপোজিটে একটা দেখবেন ফলের বাগান আছে, সেই ফলের বাগানটা কারা তৈরি করেছেন? তো আমরা তৈরি করেছি। এবং আজকে গাছগুলো বড় হয়েছে এবং মালিরাও জানে খুব ভালো করে এই গাছের যে ফল যা হবে সেগুলো খাবে কারা? পাখি খাবে, বাদর খাবে, হ্যাঁ, যারা খাবার পাচ্ছে না। এবং তাই হচ্ছে আজকে হনুমান বাদরের খাদ্য সংকট দেখা দিয়েছে, লোকালয়ে চলে আসছে তারা, ওরা খাচ্ছে ওখানে। এখন হনুমান যাচ্ছে, বাদর যাচ্ছে। আমরা ভেবেছি এরপরে কিছু কলা গাছও লাগিয়ে দেবো, কিছু পেঁপে গাছও লাগিয়ে দেবো, যে গাছগুলো খুব তাড়াতাড়ি বাড়ে এবং সেখান থেকে পেঁপে কলা যাতে হনুমান বাদর পাখি খেতে পারে। বলুন তো এটা কোন পৌরসভায় আছে এবং কোন পৌরসভা এটা চিন্তা করেছে? চাকদা পৌরসভা। তাহলে চাকদাতে ভালো লোকের আছে, এখানে সংস্কৃতিবান লোক আছে, এখানে যারা গান করে, সংস্কৃতি একটা পীঠস্থান, হ্যাঁ, যারা গান করেন, যারা নাটক করেন, যারা কত কবি আছে, তাদেরও একটু ভাবা উচিত, হ্যাঁ, যে এই চাকদাটাকে আরও সুন্দর কী করে করা যায়। এই ইভিন বুড়িগঙ্গা সংস্কার নিয়ে যখন মুকুল রায় প্রথম ওটাকে উদ্বোধন করে, তখন মুকুল রায়কে প্রশ্ন করেছিলাম আমি, সবাই জানে, এখানকার নেতারাও জানে, যে আপনি তো করলেন, তাহলে এই অস্থিটা ফেলবে কোথায়? তখন উনি বলেছিলেন এখান থেকে আমরা কেটে নিয়ে আসবো, ঠিক আছে। তা সেটা বুড়িগঙ্গার কথাই বলেছিলেন উনি। পরবর্তীকালে আমি বারবার করে ওনাকে ডিস্টার্বও করেছি, মুকুল রায়ের বাড়িতে চলে গেছি, গিয়ে আমি বলেছি বারবার করে, হ্যাঁ। এবং যখন পার্থভৌমিকের সাথে আমার কথা হয়েছিল, পার্থভৌমিককে আমি বলেছিলাম যে মুকুল রায়ের সাথে কিন্তু যখন ক্রিমেটেরিয়াম উদ্বোধন হয় তখন এইসব কথা হয়েছে। এবং পার্থভৌমিক নিজে বুড়িগঙ্গার ব্রিজের ওপর দাঁড়িয়ে উনি বলেছিলেন বুড়িগঙ্গাকে কোনো ডিস্টার্ব করা যাবে না, এখানে রাজ্য সরকার এত টাকা খরচা করবে। এবং সেখানে প্রিন্সিপাল সেক্রেটারি প্রভাত মিশ্র থেকে শুরু করে প্রত্যেকে ছিলেন এবং এখানকার যারা আধিকারিক তারা প্রত্যেকে ছিলেন। চেয়ারম্যানগুলি ডেকে বলেন এই কথা যে নোংরা জল কিন্তু বুড়িগঙ্গাতে ফেলা যাবে না। কিন্তু আজকে 12 নম্বর ওয়ার্ডের পুরো নোংরা জল আজকে ওই আপনি চলে যান ইয়েতে, ওটা গঙ্গাপ্রসাদপুরের পাশে ব্রিজটা, ওখানে পুরো বুড়িগঙ্গা বুঝে গেছে। হ্যাঁ, গেছে, আমরা দেখেছি। আচ্ছা, আবার 6-7 নম্বরের পাশ দিয়ে যে ড্রেন গেছে, সেই ড্রেনটাকে আমরা কত কষ্ট করে পরিষ্কার করিয়ে, সেখানে আমি দিনের পর দিন গেছি, দিনের পর দিন ওই কনক বাসতলা দাঁড়িয়ে থেকে সেগুলো সব পরিষ্কার করানো হয়েছে। মানে কি বলবো, আর ইরিগেশনের রোস্টার আছে, আমাদের মৎস্যজীবীদেরও রোস্টার ছিল, সেইভাবে সকাল বিকেল আমরা গিয়ে সেইভাবে ব্যাপারটা উদ্ধার হয়েছে। কিন্তু আজকের ডেটে আবার আমি জানি না, এবং চাকদার প্রশাসকদের যদি মদত না থাকে তাহলে এটা হতে পারে না। তারা কেন এটাকে ভাবছে না? তারা এটা দিয়ে তাদের ভাবনা উচিত, কিন্তু আমার ভাবা উচিত নয়। হ্যাঁ, ভাববেন তো তারা, কারণ তারাই তো এখানকার মালিক, তারাই তো আধিকারিক সমস্ত। তো আধিকারিকরা ভাবা উচিত। এবং আমার মনে হয় চাকদাকে সুস্থ করতে গেলে জল ঠিক করতে হবে, জলাশয়, চাকদহ জলাশয় শহর, সেই দহগুলোকে ঠিক করতে হবে। পুকুরগুলো লোকেশন যদি চান, যা চান সেগুলো আমি সমস্ত আমার করা আছে, আপনার কাছে নেবো তো আমরা আপনার এই সংবাদই দেখাবো। হ্যাঁ, আমরা সমস্ত দিতে পারবো এগুলো। সেকেন্ড থেকে হচ্ছে যে আমরা চেষ্টা করছি যাতে জলাশয়গুলো বাঁচে, বুড়িগঙ্গা যাতে সুন্দর প্রবাহিত হয়, যাতে জোয়ার ভাটা খেলে। আজকে এপারে 1 ফোঁটাও জল জমেনি এবং সেই জল হু করে বেরিয়ে গেছে। হ্যাঁ, সেটা কি করে সম্ভব হলো? কই 2000 সালে বন্যার সময় তো 15 দিন জল জমেছিল, সেই সময় কোথায় ছিলেন? সেই সময় থেকে তো আমাদের মাথায় এসছে যে 2000 সালে বন্যার সময় আমরা দেখলাম, হ্যাঁ, তখনই তো উপলব্ধি হয় 15 দিন নরেন্দ্রপল্লী থেকে জল বেরোচ্ছে না, আমরা কলেজ পর্যন্ত, চাকদা কলেজ পর্যন্ত। হ্যাঁ, আমরা ত্রাণ দিতে গিয়ে বুঝলাম যেখানে বুড়িগঙ্গার মুখটা যদি ভালো করে ছাড়িয়ে দেওয়া হয়,
আপনি তখন আমার বন্ধু ছিল কামুল দাস রায়, কামুলকে জিজ্ঞেস করবেন, কামুলকে আমি গিয়ে রোজ চিল্লিয়ে বলেছি কামুলকে, কামুল কী হচ্ছে, এটা যদি করা যায় খুব ভালো না। বলছে অনেক টাকা লাগবে রে। আমি অনেক টাকা লাগবে, সেই টাকা যে কোনো জোগাড় করতে হবে। ও তখন অমিত মিত্রর বিয়ে ছিল। তা শুধু আমি সচেষ্টভাবে মানে আন্তরিকভাবে চেষ্টা করেছি যাতে এটা হয়। এবং এখানে যদি প্রশাসকরা একটু মানে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তারা যদি চাকদার প্রতি একটু ভালোবাসা, কেন চাকদা থেকেই তো তারা বড় হচ্ছে, চাকদা থেকে তাদের ইনকাম হচ্ছে। আজকে ব্যবসায়ী সমিতি 18,000 ব্যবসায়ী প্রত্যেকে আমার সঙ্গে থাকছে, তার কারণ আমরা তো এই প্রসঙ্গে একটু থামিয়ে বলি। হ্যাঁ। চাকদহ পৌর বোর্ড অপসারিত হলো, প্রশাসক বসলেন, সেই প্রশাসককে আপনারাও আপনিও ছিলেন, ব্যবসায়ী সমিতির সকলে মিলে তাদের সাথে দেখা করলেন, সেই প্রশাসকের সাথে বর্তমান যিনি অ্যাডমিনিস্ট্রেটর এসডিও সাহেব আছেন, এবং চাকদার ময়লা আবর্জনা বা সংস্কারের ক্ষেত্রে আপনারা দাবিও করেছেন। এইখানে দেখা যাচ্ছে হঠাৎ কিছুদিন যাবৎ চাকদার বিভিন্ন জায়গা থেকে যেসব জায়গায় ময়লা স্তূপ তৈরি হচ্ছিল, বসন্ত কমিউনিটি স্কুলের পাশ, চাকদহ থানার মোড়, রামলাল একাডেমির এই রাস্তায়, সেখান থেকে বা আপনার এই তালতলা বিল্ডিংয়ের এখানে ওই ময়লাগুলো তোলা হচ্ছে। কিন্তু এই ময়লাগুলো যেখানে ফেলা হচ্ছে সেটা একটা জমিতে, কিন্তু সেই জমিটাও চাকদার শ্মশানের পাশেই। জানি না আপনারা কতটুকু জানেন। এটা আমরা রিসেন্ট কিছুদিন আগে শুনেছি আমি, যে এরকম ওখানে ফেলা হচ্ছে ব্যাপারটা। কিন্তু আমার প্রশ্ন একটাই, সেটা হচ্ছে এই যে এতদিন 10 ফুট উঁচু পাঁচিল তুললে পরে, তা আমি তো প্রায় দেড় বছর ধরে 10 ফুট উঁচু পাঁচিলের কাহিনী শুনে এসেছি। কই 10 ফুট উঁচু পাঁচিলটা কোথায়? এবং আমি ওটা গিয়ে দেখে এসেছি। আপনি কি প্রশাসককে জিজ্ঞেস করেছিলেন এটা? আমি জিজ্ঞেস করি, সবাই অনেককে জিজ্ঞেস করেছি যে ইটাপুকুরে যেটা হচ্ছিল, যে প্ল্যানটা যেখানে সেগ্রিগেট করা হবে, আর এইটা তো নয়, 2016 সালে যে আইন আছে সেই আইন অনুযায়ী তো এই কাজটা তো ভুল কাজ হচ্ছে। কোনো ডাম্পিং গ্রাউন্ড হবে না। 2016 সালে আইনের পর থেকে বলা আছে যে আবর্জনা নিয়ে সেগ্রিগেট হবে। আমি একটা অন্য প্ল্যানিং দিয়েছিলাম, ওয়েস্ট ম্যানেজমেন্ট হবে। ইয়েস, আমরা একটা অন্য প্ল্যানিং দিচ্ছি যে আপনি 20টা র্যাপ কিপারকে রাখুন। এখন র্যাপ কিপারকে রাখলে পরে নাকি সুপ্রিম কোর্টের অসুবিধা আছে এরকম বলছিল, কিন্তু কোনো অসুবিধা নেই। এই র্যাপ কিপাররা সলিড ওয়েস্টটা বেছে নেবে। আপনি দেখবেন বোতল, এই যে জলের বোতল, সেগুলো কিন্তু খুব একটা ওয়েস্টে থাকে না। কেন থাকে না? লোক ওগুলো সেগুলো সংগ্রহ করে রিসাইকেল করে ফেলে, সেটা রিসাইকেলিং এ দিয়ে। তেমনি যদি এই ওয়েস্টটাকে যদি সলিড ওয়েস্টটাকে এইভাবে নিয়ে নেওয়া হয়, নিলে পরে কিন্তু যে হেভি ওয়েস্টটা থাকবে সেটা খুব সামান্য। আমার বাড়িতে তো করাই, কিন্তু প্রশাসন কি করছে? সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের দিকে না গিয়ে ডাম্পিং গ্রাউন্ড করছে। এটা কিন্তু এটা 2016 আইনেও নেই। এটা বেআইনি কাজ, কমপ্লিট বেআইনি কাজ, যিনিই করে থাকুন না কেন। আমরা তো এসডিও, আমি জানি না এসডিও এই ব্যাপারটা জানে কিনা যে একটা ওয়েটল্যান্ড ভরাট হচ্ছে। আমার মনে হয় এসডিও কিন্তু খুব একটা খারাপ লোক না, এসডিও কিন্তু ভালো লোক। এসডিওর যথেষ্ট। না, আপনি নিজে তো ঘুরে নিয়ে যান, আপনি নিজে সরজমিনে দেখে নেবেন, আমরা ভিডিও দেখাবো যে কোথায় ময়লাটা। আমার বক্তব্য হচ্ছে তাহলে ইটাপুকুর নয় কেন? আজকে যদি ঢাকা গাড়ি দিয়ে নিয়ে যাওয়া হয় ওখানে, তাহলে ওখানে নয় কেন? কিছু লোক সেটাকে অবজেকশন দিল, তাতে এরকম হয়ে গেল। তো আবার শুনলাম যে ঘুরিয়ে রাস্তাও তো হয়ে গেছে। সদ্য প্রাক্তন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বা পৌর সিয়াসি যারা ছিলেন, তারা আমার চ্যানেলে সাক্ষাৎ দিয়ে আপনি যে জায়গাটার কথা তার উল্লেখ একাধিকবার করেছেন। তারাও 10 ফুট, আপনি দেখেছেন আমাদের চ্যানেলে। তারা আমার বক্তব্য হচ্ছে পাঁচিলটা 10 ফুট কারো 20 ফুট দিলে পরে সেটা হবে না যদি সেগ্রিগেট না করা হয়। 10 ফুট 20 ফুট পাঁচিলের গল্প দিয়ে আলটিমেট কোনো লাভ হয় না। এটাকে ওয়েস্ট ম্যানেজমেন্ট না করতে পারলে কোনো লাভই হবে একদম। তা আমি শুনছি যে নাকি সামনের মাস থেকে নাকি প্রত্যেকের বাড়িতে যে বালতি টালতি দেওয়া হয়েছিল তার মধ্যে আবার নাকি জৈব অজৈব করে সেটাকে নাকি একটা ব্যবস্থা করা হচ্ছে, এটা শুনেছি। তা আমি জানি না এখন পর্যন্ত কী হলো না হলো। আর সেকেন্ড থেকে হচ্ছে জলের ব্যাপারে আমি আপনাকে বলি, আমি এখনও তো আমার বাড়িতে কোনো মিউনিসিপ্যালিটি কানেকশন নেই, আমার কাছে কানেকশন নেই আমার বাড়িতে। আমি ফার্স্ট যাবো গিয়ে পৌরসভাতে একটা চিঠি করব, জল ডিপার্টমেন্টই করবো, যে যখন প্রথম আর্সেনিক মুক্ত জল দেওয়া হবে সেই জলের যেন আমি প্রথম একজন কাস্টমার হতে পারি। আমার কাছে এটা আমার অনুরোধ, গ্রাহক হতে পারি। তার কারণ হচ্ছে আমি সিপিএমের আমল থেকে এই জল খাই না, সুতরাং আমার বাড়িতে কোনো পৌরসভার কানেকশন নেই। সেক্ষেত্রে আমি এবার যেহেতু আমার জল নিয়ে আন্দোলন, সেহেতু সেই জায়গা থেকেই এইটা আমি আশাই করতে পারি যে আমি প্রথম জলটা পাবো। সেকেন্ড হচ্ছে আরেকটা কথা আমি আপনাকে বলে রাখি, যে এই জলটা নিয়েও কিন্তু আমার অনেক প্রশ্ন আছে। আমরা যখন এই জলটা নিয়ে ভালো করে এই জলের টেস্ট রিপোর্টটা দেখতে আমি 2-3 বার ওই তাতলাতে যে ওদের প্ল্যান্ট যেখানে ওদের টেস্ট ল্যাব আছে, সেখানে গেছিলাম আমি। তখন ওরা কিন্তু অনেক সময় আমাকে সেই রিপোর্টটা দেখাতে চাননি। তো সুতরাং চাকদা পৌরসভার হলে পরে সেখানে কিন্তু পিকনিক গার্ডেনই হচ্ছে ওটা। সুতরাং আমাদের কাছে খুব ভালো হবে, আমি সকালবেলায় সাইকেল নিয়ে চলে যাবো সেখানে, গিয়ে আমরা গিয়ে দেখবো যে চাকদার লোক ভালো জল খাচ্ছে কিনা। আমি চাই যে চাকদার লোক ভালো জল খাবে, সুস্থ থাকবে এবং ভালোভাবে তারা জীবনযাপন করবে, কারণ জলই তো মেন ফ্যাক্টর। আপনার যদি জল একটা লোক ভালো করে খেতে পারে তাহলে তার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, খাবার দাবার সমস্ত কিছু ঠিক থাকবে। এবং ওয়েস্ট ওয়াটারটা ওরা কী করে ফেলছে
তার জন্য ওরা বুড়িগঙ্গা চ্যানেল করছে, সেটাকেও ওরা পরিশোধিত করে ফেলছে কিনা সেগুলো আমাদের দেখতে হবে। মানে আপনাদের এই বিষয়ে সচেতনতা করবার জন্য এবং আপনাদের দিক থেকে যা যা করণীয় আপনি যেভাবে করে চলেছেন সেটাই করবেন চাকদার মানুষকে সুস্থ জীবন উপহার দেওয়ার জন্য। একদম, যতদিন বেঁচে থাকবো ততদিন তাই করবো, একদম তাই করবো একদম। সেক্ষেত্রে এই দেখুন, শুধু এটা না, শব্দ দূষণ, বই মেলাতে এত জোরে মাইক হচ্ছে, হ্যাঁ এত জোরে আওয়াজ হচ্ছে, সেগুলো আমি প্রত্যেকবার বলি, সবাই জানে, আমার উপর অনেকে বিরক্ত, অনেকে আমাকে পছন্দ করে না এইসব কারণে, যে এটা নাকি সংস্কৃতি এখন, যে একটা ডিজে বাজিয়ে হই হই করা। হ্যাঁ, আপনি যেখানে বসছি তার আপনার পেছনে আমি দেখাবো একটা পোস্টার রয়েছে, ডিজে বক্স, তার বিরুদ্ধে মানুষকে এক হতে বলছেন। এই আমি ক্যামেরা প্যান করে দেখাচ্ছি, আপনার পেছনেই আছে সেটা, আপনার কাছে রয়েছে। আমরা তো বলেছি, এবং চাকদা থানা কিন্তু সেটা উপলব্ধির মধ্যে নিয়েছে। এবং এবার দেখবেন 25, আমি আর ভালো কথাও বলি, ভালো সবই নেগেটিভ বলবো তাও তো নয়, ভালো কাজ হচ্ছে 25শে ডিসেম্বর চাকদাতে সেরকম মাইকের আওয়াজ পাওয়া যায়, মাইকের এবং ডিজে বাজেনি, এটা একটা দারুণ ব্যাপার। এটা অবশ্যই ডিজে বাজনাটা এমন মানুষের হার্ট পার্ট কাঁপিয়ে দেয়। চাকদা থানা বলেছে যে এবার ডিজে বাজলে ডিজেটা ধরে অ্যারেস্ট তো করবোই, ভেঙেও দেবো। হ্যাঁ, দুর্গাপুজোর আগেই চাকদা থানার আইসি সাহেব আমাদের প্রকাশ্য ইয়েতে সম্প্রীতি মঞ্চে যে সভা করেছিলেন যেন বলেই দিয়েছিলেন কোথাও যেন কোনো রকম ডিজে বাজনা না বাজে। ঠিক, এটা মানে পশ্চিমবাংলার একটা এক্সাম্পল। এবং অলরেডি পলিউশন কন্ট্রোল বলে কল্যাণদূতের সাথে আমার পরিচয় আছে, কল্যাণদা নিজেই বলেছেন যে এটা একটা খুব ভালো কাজ হয়েছে, তোদের ওখানে যে যিনি প্রশাসক তিনি ভালো কাজটা করেছেন, সেই কারণে তাকে আমরা ধন্যবাদ জানাবো। ভালো কাজ, যারা ভালো কাজ, অবশ্যই ভালো কাজ, যদি কোনো ভালো কাজ করছে, এই যে বারবার বলছি বাস স্ট্যান্ডে রাস্তা হওয়ার আগে অনেক কিছু চিন্তা ভাবনা করা দরকার আছে। তার কারণ হচ্ছে টাকা, প্রচুর টাকা খরচা হবে, সেই টাকা যাতে জলে না যায়। ইয়েস, সেটা জলে যাওয়ার সম্ভাবনা। এই কারণেই খেলা একটা নদীর প্রবাহ তুমি উল্টো দিকে করছো, গোমতী নদীর প্রবাহ ছিল ওইদিকে, তার তুমি উল্টো দিকে করছো। এক সেকেন্ড দিকে হচ্ছে যে চারিদিকে শপিং মলস হয়ে গেছে, যে জুট কর্পোরেশনের জমি টমি সব নেই, সেখানে জল বেয়ে বেয়ে পাবনা কলোনির মধ্যে দিয়ে জল চলে যেত, এখন সেই জল যেতে পারছে না। সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু জলটা বার করার জন্য অত্যন্ত বিজ্ঞানসম্মত পদ্ধতি নিতে হবে। এবং আমার মনে হয় যে সেই ক্ষেত্রে যদি আরবান প্ল্যানারকে দিয়ে এরকম প্ল্যানিংটা করা যায়, তাহলে কিন্তু এই টাকা খরচাটা ঠিকমতো মানে প্রপারলি হবে, তাহলে আমরা খুশি থাকবো এবং আমাদেরই তো ট্যাক্সের টাকা ওটা। সুতরাং আমরা চাইবো যে ভালো করে যাতে জিনিসটা হয়। এই অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি ঠিক আছে, থ্যাংক ইউ।